বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের অর্থাৎ তোমাদের বার্ষিক পরীক্ষায় ষষ্ঠ শ্রেণী থেকে ডিজিটাল প্রযুক্তি বইয়ে যে ধরনের তোমাদের সিলেবাসটা হচ্ছে এইরকম: নৈবেত্তিক প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন, এক কথায় উত্তর। এই যে এখানে মানবন্টনটা দেওয়া আছে, তোমরা একটু সুন্দর করে দেখে নাও। এইটা হচ্ছে একটা লেকচার সিরিজের বই বা লেকচার প্রকাশনীর বই। এই বইটা বাজারে চলে আসছে। তোমরা চাইলে তোমাদের পাশের নিকটতম লাইব্রেরি থেকে বইটা কালেক্ট করতে পারো। আর আমার কাছে বইটা আছে, আমি এই বইটা থেকে তোমাদের ডিজিটাল প্রযুক্তির যে ধরনের এমসিকিউ, এক কথায় প্রকাশ এবং ব্যাখ্যামূলক যে প্রশ্নগুলো আসবে সেগুলো আজকে তোমাদেরকে আমি দেখাবো। চলো তাহলে আমরা শুরু করি। প্রথমে তোমাদেরকে দেখালাম যে এটা হচ্ছে সাবজেক্ট হচ্ছে ডিজিটাল প্রযুক্তি, ষষ্ঠ শ্রেণী। এখানে তোমাদের মান বন্টনগুলো দেওয়া আছে সুন্দর করে, ঠিক আছে? তোমরা চাইলে বাজার থেকে এটা কিনে নিতে পারো। আর এখান থেকে যে যে অধ্যায়গুলোর উপর তোমাদের বার্ষিক পরীক্ষা হবে এবং তোমাদের ক্লাস টিচারও আছে, তেনারাও অবশ্য তোমাদেরকে দাগাই দিবে যে এই অধ্যায়গুলোর উপর পরীক্ষা হবে, ঠিক আছে? সেই অধ্যায়গুলো তোমরা সুন্দর করে পড়ে গেলেই ইনশাল্লাহ বার্ষিক পরীক্ষা অনেক ভালো করতে পারবা, ঠিক আছে? আমি আজকে তোমাদেরকে অর্থাৎ তোমাদের এখানে লেখা আছে শিখন অভিজ্ঞতা আমাদের বিদ্যালয় পত্রিকা। আজকে আমি তোমাদের এই অধ্যায় থেকে কি ধরনের প্রশ্নগুলো সংক্ষিপ্ত আকারে আসতে পারে তাহলে সেইগুলো আমি তোমাদেরকে দেখাবো। যদিও আমি অবশ্য ডিজিটাল প্রযুক্তি ক্লাসটা কখনো নেইনি, তোমাদের খুব বেশি ধারণা আমার নাই, কিন্তু কি ধরনের প্রশ্নগুলো আসবে সেগুলো আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। দেখো, বহু নির্বাচনী প্রশ্ন ও উত্তর, খেলা খেলি, প্রতিবেদন দেখি। তোমাদের পাঠ্য বইয়ে এইটা নিয়ে আলোচনা করা আছে 24 পৃষ্ঠায়। দেখো, এখানে 1 নম্বরে বলা আছে কারো কোনো জিনিস ব্যবহার করার আগে কি করা উচিত? প্রতিবেদন করা উচিত, অনুমতি নেওয়া উচিত, পর্যবেক্ষণ করা উচিত, পর্যালোচনা করা উচিত। এখানে খ উত্তর হচ্ছে অবশ্যই অনুমতি নিতে হবে, ঠিক আছে? এই ধরনের প্রশ্নগুলো তোমাদের আসবে, তোমরা এই বইটা থেকে এইভাবে পড়তে পারো। 2 নম্বরে কি বলা আছে? বিদ্যালয়ে পত্রিকা তৈরির প্রথম কাজ কোনটি? প্রতিবেদন তৈরি, পর্যালোচনা করা, ডিজিটাল মাধ্যম, শিরোনাম দেওয়া। ক এখানে বলা আছে প্রতিবেদন তৈরি করা। 3 নম্বরে আসো, এখানে বলছে প্রত্যেক দলের কি থাকতে হবে? একটি টিম বা বিষয়, উদ্দেশ্য, পরিচালনা কমিটি, ড্রেস কোড। উত্তর বলা আছে ক, একটি থিম বা বিষয় থাকা উচিত। তারপর তোমাদের এখানে উদ্দীপক আকারে একটা দেওয়া আছে, অনুচ্ছেদ আকারে আছে। দেখো, নিচের অনুচ্ছেদ পড়ে 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। রাফি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, তার বিদ্যালয়ের সমস্যা নিয়ে সে একটি দলগত প্রতিবেদন লিখল। তাদের লেখা প্রতিবেদনটি শ্রেণী শিক্ষকের নিকট প্রশংসিত হলো। এখন প্রশ্ন হলো এখান থেকে, রাফির লেখা প্রতিবেদনটি কি তৈরির প্রথম কাজ ছিল? বিদ্যালয় পত্রিকা, অ্যাসাইনমেন্ট, বৈজ্ঞানিক উদ্ভাবন, ঘ নম্বর হচ্ছে গবেষণা। ক বিদ্যালয় পত্রিকা, এখানে তো বলেই দিল বিদ্যালয়ের সমস্যা নিয়ে, তাহলে বিদ্যালয় পত্রিকা। 5 নম্বর দেখো, এখানে বলছে রাফির প্রতিবেদনটিতে কি কি তথ্য যুক্ত থাকা উচিত? 1 নম্বর হচ্ছে ছবি, শিরোনাম, লোগো। নিচের কোনটি সঠিক? এখানে বলা হচ্ছে গ হচ্ছে 1 আর 2, তার মানে ছবি এবং শিরোনাম। তারপরেরটা আসো, অন্যের সম্পদ সম্পর্কে জানি, সচেতন থাকি। তোমাদের পাঠ্যপুস্তক বইয়ের পৃষ্ঠা ছিল কত? 27। এখানে 6 নম্বর বলা আছে বুদ্ধি খাটিয়ে কোনো কিছু তৈরি করাকে কি ধরনের সম্পদ বলে? প্রাকৃতিক সম্পদ, অর্থনৈতিক সম্পদ, যন্ত্রভিত্তিক সম্পদ, বুদ্ধিভিত্তিক সম্পদ। এখানে বলা আছে ঘ বুদ্ধিভিত্তিক
সম্পদ। 7 নম্বরে আসো, নিচের কোনটি বুদ্ধিভিত্তিক সম্পদ? জায়গা জমি, টাকা পয়সা, আসবাবপত্র, কবিতা। ঘ কবিতা। তারপরে 8 নম্বরে আসো, 8 নম্বরে বলা আছে কপিরাইটের আওতায় থাকা বিষয় কপি করার অধিকার ড্যাশ আছে, নেই, আংশিক আছে, আংশিক নেই। এখানে উত্তর আছে খ নেই। মোনালিসা কি? ক নাম্বার বলা আছে ভিডিও কর্ম, অডিও কর্ম, চিত্রকর্ম কোনোটি নয়। গ এটা হচ্ছে চিত্রকর্ম। মোনালিসা ছবিটি কে এঁকেছেন? জাফর ইকবাল, চার্লস ব্যারেজ, লিওনার্দো দা ভিঞ্চি, অ্যাডাম লাভলেস। এটা গ লিওনার্দো দা ভিঞ্চি। 11 নাম্বার, মোনালিসা ছবিটি কি ধরনের সম্পদ? বুদ্ধিভিত্তিক সম্পদ, প্রাকৃতিক সম্পদ, যন্ত্রভিত্তিক সম্পদ, অর্থনৈতিক সম্পদ। ক বুদ্ধিভিত্তিক সম্পদ। 12 নাম্বার দেখো, মোনালিসা চিত্রকর্মটি কার বুদ্ধিভিত্তিক সম্পদ? জাফর ইকবাল সাহেবের, হুমায়ুন আজাদের, লিওনার্দো দা ভিঞ্চি, আরিফাজাদ। গ লিওনার্দো দা ভিঞ্চি। 13 নাম্বার, আমার বন্ধু রাশেদ বইটি কে লিখেছেন? হুমায়ুন আহমেদ, মীর মোশাররফ হোসেন, মোহাম্মদ জাফর ইকবাল, তাসলিমা নাসরিন। গ মোহাম্মদ জাফর ইকবাল। তারপরে একটা অনুচ্ছেদ দেওয়া আছে, দেখো অনুচ্ছেদ এখানে বলা আছে 14 এবং 15 নং প্রশ্নের উত্তর দাও। প্রখ্যাত বিজ্ঞানী হাসিব খান একটি নতুন ঔষধ আবিষ্কার করলেন। পরবর্তীতে তিনি ওই ঔষধের পেটেন্ট নিলেন। হাসিব খান কি জন্য তার ঔষধের পেটেন্ট নিলেন? বিনোদনের জন্য, আবিষ্কারের নিজ অধিকার প্রতিষ্ঠার জন্য, আবিষ্কার প্রচারের জন্য, আবিষ্কারটি উন্নত করার জন্য। এখানে বলা আছে খ আবিষ্কার নিজ অধিকার প্রতিষ্ঠার জন্য। 15 নাম্বার আসো, এখানে একটা অনুচ্ছেদ দেওয়া আছে, অনুচ্ছেদের তথ্যের আলোকে নিচের কোনটি সঠিক? হাসিব খানের ঔষধ অন্য কেউ ব্যবহার করতে পারবে না। অনুমতি ও অর্থ প্রদানের মাধ্যমে যে কেউ হাসিব খানের ফর্মুলা ব্যবহার করতে পারবে। গ বলা আছে ফর্মুলাটি কপি করার অধিকার হাসিব খান ব্যতীত অন্য কারণেই। ফর্মুলাটি প্রয়োজন অনুযায়ী সবাই ব্যবহার করতে পারবে। এটা হচ্ছে খ অনুমতি ও অর্থ প্রদানের মাধ্যমে যে কেউ হাসিব খানের ফর্মুলা ব্যবহার করতে পারবে। তাহলে আমরা পরের পৃষ্ঠাতে যদি যাই, এখানে দেখো 16 নাম্বার আছে। 16 নাম্বারে বলা আছে নিচের কোন ধারণাটি একজন বিজ্ঞানীকে তার আবিষ্কারের স্বীকৃতি ও অর্থ প্রাপ্তি নিশ্চিত করে? উত্তরাধিকার আইন, সাইবার নিরাপত্তা, কপিরাইট, পেটেন্ট। এটা ঘ পেটেন্ট। তারপর বলা আছে গুপ্তধনে খোঁজে। পাঠ্য বইয়ে তোমাদের পৃষ্ঠা হচ্ছে 30। মানে এখানে যে এই যে তোমাদের পৃষ্ঠাগুলো সুন্দর করে উল্লেখ করা আছে, এখান থেকে যে প্রশ্নগুলো হচ্ছে তোমাদের বই থেকে ওই জায়গাগুলো খুব ভালো করে পড়লে তোমরা অনায়াসে এই উত্তরগুলো দিতে পারবা। ওই জন্য বইটাকে ভালো করে পড়া খুবই জরুরি, একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। আচ্ছা চলো তাহলে আমরা একটু 17 নম্বরে যাই। এখানে বলা আছে নিচের কোনটি সাহিত্য শিল্পকর্ম সম্পর্কিত সম্পদ? নাটক, কোম্পানির নাম, বাংলাদেশের পাট, করোনার টিকা। ক বলা আছে নাটক। 18 নম্বর বলা আছে নিচের কোনটি সাহিত্য শিল্পকর্ম সম্পর্কিত বুদ্ধিভিত্তিক সম্পদ? কোম্পানির নাম, সিনেমা, বাংলাদেশের ইলিশ, করোনা টিকা। খ এটা হচ্ছে সিনেমা। শিল্প কারখানা সম্পর্কিত বুদ্ধিভিত্তিক সম্পদ কোনটি? মোড়কের ডিজাইন, গল্প, বাংলাদেশের পাট, সিনেমা। এটা কেন বলা আছে মোড়কের ডিজাইন, অর্থাৎ যেটা তোমাদের বই বা উপরে যেটা থাকে ওইটাকে মোড়ক বলা হয়। 20 নম্বরে দেখো ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি নিচের কোনটি? গান, বই, বৈজ্ঞানিক উদ্ভাবন, কোম্পানির লোগো। ঘ এটা হচ্ছে কোম্পানির লোগো।
আমরা যদি 21 নম্বরে যাই, নিচের কোনটি বৈজ্ঞানিক বুদ্ধিভিত্তিক সম্পদ? করোনার টিকা, পণ্য তৈরির গোপন প্রক্রিয়া, গান, লোগো। ক হচ্ছে করোনার টিকা। বৈজ্ঞানিক উদ্ভাবন নিচের কোনটি? গল্প, বিদ্যুতের আবিষ্কার, মোড়কের ডিজাইন, বাংলাদেশের পাট। খ হচ্ছে বিদ্যুতের আবিষ্কার। 23 নম্বরে দেখো, নিচের কোনটি বৈজ্ঞানিক উদ্ভাবন? বই, লোগো, করোনার টিকা, গান। এটা হচ্ছে তোমার করোনার টিকা। তোমাদের বইয়ে থেকে দেখো, যেখানে লেখা আছে কাজের মূল্য দেই তো কাজের মূল্য পাই। বইয়ে তোমার পৃষ্ঠা হচ্ছে 100, বইয়ে পৃষ্ঠা হচ্ছে 33 পৃষ্ঠা। এখান থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে সেগুলো হচ্ছে যেমন, স্বত্বাধিকারীকে? বুদ্ধিভিত্তিক সম্পদের মালিক, মানবিক উৎসের মালিক, যন্ত্রভিত্তিক সম্পদের মালিক, প্রাকৃতিক সম্পদের মালিক। ক, এটা হচ্ছে বুদ্ধিভিত্তিক সম্পদের মালিক। 25 নম্বরে যদি দেখি, কখন বুদ্ধিভিত্তিক সম্পদ সুরক্ষা করা যাবে? যখন সম্পদটি নিজের কাছে থাকবে, যখন সম্পদটি প্রকাশ করা হবে না, যখন সম্পদটি প্রকাশ করা হবে, কোনটি নয়। এখানে বলা আছে গ উত্তর। 26 নম্বরে দেখো, এখানে বলা আছে কিভাবে বুদ্ধিভিত্তিক সম্পদ রেজিস্ট্রি করা যায়। এক হচ্ছে কপি লেফট আইনের আওতায়, পাইরেসি আইনের আওতায়, তথ্য অধিকার আইনের আওতায়, কপিরাইট আইনের আওতায়। এটা হচ্ছে ঘ, কপিরাইট আইনের আওতায়। 27, প্রতিবেদনে অন্য কারো কবিতা লিখে কার নাম উল্লেখ করে দিতে হবে? লেখক, কবি, চিত্রকর, দেশের নাম। খ, এটা হচ্ছে কবির নাম। 28 নম্বরে দেখো, কারো গান, লেখা কবিতা, ছবি ইত্যাদি ব্যবহার করতে চাইলে তার কি দিতে হবে? অনুমতি, ঠিকানা, মোবাইল নম্বর, জীবন বৃত্তান্ত। ক, এটা হচ্ছে অনুমতি। 29 নাম্বার, বুদ্ধিভিত্তিক সম্পদ প্রকাশ কিংবা রেজিস্ট্রি করতে না পারলে আমরা কি করতে পারি? মা বা বন্ধুকে ইমেল করতে পারি, বন্ধু বা বাবাকে SMS করতে পারি, বুদ্ধিভিত্তিক সম্পদ বিক্রি করে। ক ও খ উভয়। তাহলে এটা উত্তর হচ্ছে ঘ, তার মানে উভয় হবে। তারপর আসা হচ্ছে 30 নাম্বার। এখানে বলা হচ্ছে বিদ্যালয় পত্রিকা তৈরিতে কাদের অংশগ্রহণ থাকতে হবে? ছেলে শিক্ষার্থী, মেয়ে শিক্ষার্থী, অন্য লিঙ্গের শিক্ষার্থী, সকল শিক্ষার্থী। ঘ হচ্ছে সকল শিক্ষার্থী। অন্য উৎস হতে লেখা দিতে চাইলে লেখায় কি থাকতে হবে? প্রধান শিক্ষকের নাম, স্বত্বাধিকার নাম, প্রতিষ্ঠানের নাম, শ্রেণী শিক্ষকের নাম। এটা হচ্ছে খ। ঠিক আছে, এখানে একটা অনুচ্ছেদ দেওয়া আছে এখন, এবং বলছে অনুচ্ছেদটা পড়ে 32-33 নং প্রশ্নের উত্তর দাও। আহসান সাহেব একজন গ্রাফিক্স ডিজাইনার। তিনি রেডিয়েন্ট নামক একটি কসমেটিক কোম্পানির জন্য লোগো তৈরি করছেন। আগামী 1 জানুয়ারি 2025 থেকে এই লোগোটির ব্যবহার শুরু হবে। প্রশ্ন হলো 32 নাম্বার, আহসান সাহেবের তৈরি লোগোটি কোন ধরনের বুদ্ধিভিত্তিক সম্পদের সাথে সম্পর্কিত? সাহিত্য শিল্পকর্ম, ভৌগোলিক সম্পদ, ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি, বৈজ্ঞানিক আবিষ্কার। ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি। 33 নম্বর প্রশ্নটা হচ্ছে, অনুচ্ছেদটির তথ্য অনুসারে নিচের কোন বক্তব্যটি সঠিক? বর্তমানে লোগোটি একটি বুদ্ধিভিত্তিক সম্পদ হিসেবে বিবেচিত হবে। খ হচ্ছে লোগোটির ব্যবহার শুরু হলে এটি বুদ্ধিভিত্তিক সম্পদ হিসেবে বিবেচিত হবে। লোগোটির স্বত্বাধিকারী কসমেটিক্স কোম্পানি। ঘ হচ্ছে লোগো কখনো বুদ্ধিভিত্তিক সম্পদ হয় না। এটা খ, লোগোটি ব্যবহার শুরু হলে এটি বুদ্ধিভিত্তিক সম্পদ হিসেবে বিবেচিত হবে। এটা হচ্ছে তোমার শেষ নৈবেত্তিক প্রশ্ন। 34 নাম্বার, নিচের কোন ধারণাটি একজন বিজ্ঞানীকে তার আবিষ্কারের স্বীকৃতি ও অর্থ প্রাপ্তি নিশ্চিত করে? উত্তর ঘ। অপশন হচ্ছে উত্তরাধিকার আইন, সাইবার নিরাপত্তা, কপিরাইট, পেটেন্ট। উত্তর ঘ হচ্ছে পেটেন্ট।
তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকো। তোমাদের এই অধ্যায়ের যতগুলো নৈবেদ্যিক আকারে প্রশ্ন ছিল সেগুলো আমি তোমাদেরকে দেখাইলাম, তোমরা ভিডিওটা বারবার দেখো আর ইনশাল্লাহ সূত্রগুলো দেখে এই পড়াগুলো দেখে নাও কি ধরনের তোমাদের এমসিকিউ হবে। তার আগে তোমাদেরকে আমি আরেকটা কথা বলি, এই যে এখানে সুন্দর করে যে পৃষ্ঠাগুলো দেওয়া আছে, এই জায়গাটা তোমরা আগে বই থেকে, মূল বই থেকে, বোর্ড বই থেকে ভালো করে পড়ে নাও, তারপর এই জিনিসগুলো দেখো কি ধরনের প্রশ্ন হয়েছে, তাহলে তোমাদের অনেক সহজেই মনে থাকবে। আর বইটা ছাড়া যদি এটা সরাসরি পড়ো তাহলে একটু মনে রাখতে কঠিন হবে। বই জিনিসটা ধারাবাহিকভাবে দেওয়া আছে, আগে বইটা পড়ো তারপরে এটা পড়ো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।